হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু ফিজিক্স উইথ পিনাকি স্যার। তো আমি পিনাকি স্যার চলে এসেছি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ অ্যান্ড ফুল ডিটেলস সাজেশন নিয়ে মাধ্যমিকের। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আজ আমরা পরিবেশের জন্য ভাবনা মাধ্যমিকের ফার্স্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টার নিয়ে ডিটেলসে যা যা সাজেশন ভিত্তিক কোশ্চেন এবং অ্যান্সার আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো লং অ্যান্সারগুলো আমি তোমাদেরকে এখন দেবো না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো শেষে, সেখানে যার যেটা প্রবলেম হবে সেটা আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? তো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো জাস্ট অ্যান্সার আমি এখনই বলে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করে যাক একদম প্রথম থেকে। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়ের শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমি আজ আলোচনা করব। তো দেখো, একেবারে প্রথমে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের মাধ্যমিক, আগামী মাধ্যমিকের জন্য, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস থেকে। এখানে প্রথম কোশ্চেন আছে, দেখো, ক্ষুব্ধ মণ্ডল কাকে বলা হয়, কোন স্তরকে বলা হয়, শান্ত মণ্ডল কোন স্তরকে বলা হয় এবং কেন বলা হয়, আর এদের বৈশিষ্ট্য সমূহ, ঠিক আছে? এগুলো নিয়ে ডিটেলসে পড়তে হবে তোমাদেরকে। সেকেন্ড, দেখো, উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ার এবং স্ট্রেটোস্ফিয়ারের উষ্ণতার কি পরিবর্তন হয় সেইটা, ঠিক আছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ডবল স্টার দেওয়া থাকছে, ঠিক আছে? চলে আসো নেক্সট কোশ্চেন। ওজোন স্তর কোন স্তরে দেখা যায়? ওজোন স্তর আমরা জানি অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মোটামুটি 20 থেকে 35 কিমি উচ্চতা পর্যন্ত ওজোন স্তরের যে লেয়ার আছে, মোটামুটি কোনো কোনো বইয়ে 15-16 থেকে 35 কিমিও লেখা আছে, ঠিক আছে? তো সেটাও লিখতে পারো, 15-16 কিমি থেকে 15-16 কিমি থেকে 35 কিমি পর্যন্ত। ঠিক আছে, 15-16 কিমি থেকে 35 কিমি পর্যন্ত যে স্তরটা আছে সেটাকে বলা হচ্ছে ওজোন স্তর। এবং এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে 20 কিমি উচ্চতায়, ভূপৃষ্ঠের সাপেক্ষে 20 কিমি উচ্চতায়। এই স্তরের গুরুত্ব তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারকে মনে রাখবে, মেসোস্ফিয়ারকে বলা হয় কি না, শীতল মণ্ডল। বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, যে স্তরে গড় তাপমাত্রা -92°C পর্যন্ত হতে পারে, ঠিক আছে? মেসোস্ফিয়ারের যে শেষ অংশ, মেসোপোজ যেটাকে বলা হয়, সেই অংশে যে গড় তাপমাত্রা আছে -92°C, ঠিক আছে? তো ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। থার্মোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের প্রধান বৈশিষ্ট্যগুলি পড়ো। তো এই কোশ্চেনটা তোমাদেরকে করতে হবে আগামী মাধ্যমিকের জন্য। থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার স্তর কেন বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার স্তর কেন বলা হয়? কারণ এই স্তরে সমস্ত গ্যাসীয় উপাদানগুলো কি আছে না, আয়ন অবস্থায় আছে, ঠিক আছে? তাই এই থার্মোস্ফিয়ার স্তরকে আয়নোস্ফিয়ার স্তর বলা হয়, ঠিক আছে? চলে আসুন নেক্সট কোশ্চেন কি আছে। দেখো, ওজোন স্তর ধ্বংস। ওজোন স্তরের ধ্বংসের জন্য দায়ী যারা, তাদের নাম বেশ ভালো করে দেওয়া আছে, দেখো বইও দেখতে হবে। সিএফসি, এনও এবং NO2, এদের ভূমিকা ওজোন স্তরের ধ্বংসের এর জন্য দায়ী, এদের ভূমিকা তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? এবং সাথে সাথে এর কি ক্ষতিকারক প্রভাব আছে, এটাও ভীষণই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। চলে এসো নেক্সট কোশ্চেন কি আছে। ওজোন স্তর সৃষ্টি। ওজোন স্তর সৃষ্টির জন্য দায়ীকে সেটা বলতে হচ্ছে। সাথে সাথে এখানে যে কোশ্চেনটা আছে, ওজোন স্তর সৃষ্টি এবং ধ্বংসের প্রাকৃতিক ভারসাম্য কিভাবে বজায় থাকে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা আমি ট্রিপল স্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওজোন স্তর এর সৃষ্টি এবং ধ্বংসের প্রাকৃতিক ভারসাম্য কিভাবে বজায় থাকে, ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেন কি আছে। গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস প্রভাব ও বিশ্ব উষ্ণায়ন। প্রধান গ্রিন হাউস গ্যাসগুলির নাম কি? এখানে যদিও অ্যান্সারগুলো আমি লিখে দিয়েছি। কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, মিথেন, সিএফসি আর N2O। চলে এসো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি আছে। কোশ্চেন নাম্বার 8, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর
দুটি কুফল লেখো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা আমি ডবল স্টার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গ্রিনহাউস প্রভাব কমানোর উপায় কি কি? গ্রিনহাউস প্রভাব কমানোর উপায় কি কি? এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলে এসো নেক্সট, দীর্ঘ উত্তরধর্মী এবং ব্যাখ্যামূলক প্রশ্ন। এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান 2। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে তোমাদের কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো একটু বলি। যেমন এমসিকিউ আসবে একটা 1 মার্কসের, এসএ কিউ আসবে 2টা 2 মার্কসের, এবং 2 মার্কসের কোশ্চেন আসবে একটা। ঠিক আছে, 2 মার্কসের কোশ্চেন আসবে একটা, টোটাল হচ্ছে 5 মার্কস। টোটাল এই চ্যাপ্টার থেকে 5 মার্কস আসবে। এমসিকিউ আসবে একটা, এসএ কিউ আসবে। এসএ কিউ বলতে একদম শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এরকম 2টা কোশ্চেন আসবে, আর 2 মার্কসের কোশ্চেন আসবে একটা। তো দেখো চলে এসো 2 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে একটু ডিসকাস করি ডিটেলসে। তো দেখো ফার্স্ট কোশ্চেন এখানে কি আছে, শক্তির উৎস ও ব্যবহার থেকে জীবাশ্ম জ্বালানি কি, এর সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। ভীষণই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জীবাশ্ম জ্বালানি কি 2026-এর জন্য। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন কি আছে, স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বুঝো, আর এর মূল লক্ষ্য কি? এটা প্রতি 2 বছর ছাড়া 2-1 বছর ছাড়া কিন্তু পরীক্ষাতে আসে, তাই ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকেও আমি ট্রিপল স্টার করে দিচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, বিকল্প শক্তির উৎস বা পুনর্নবীকরণযোগ্য শক্তির সুবিধাগুলি আলোচনা করো। যেমন এখানে বিশেষ করে আমি উল্লেখ করে দিয়েছি সৌরশক্তি, বায়ু শক্তি এবং জোয়ার ভাটার শক্তি। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি আছে না, বায়োগ্যাস ও মিথেন হাইড্রেটের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। মিথেন হাইড্রেট ভীষণই ইম্পর্টেন্ট এবারের জন্য, এটাকে আমি 4 স্টার নয় 5 স্টার দিয়ে দিচ্ছি। মিথেন হাইড্রেট নিয়ে ডিটেলসে তোমাদেরকে পড়তে হবে, মিথেন হাইড্রেট বা ফায়ার আইস সম্পর্কে 2026-এর জন্য এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন, পরিবেশগত ধারণা। এখানে জাস্ট আমি একটা এরকম কোশ্চেন রেখেছি, এই ধরনের কোশ্চেনও কিন্তু আসতে পারে, যেটা এই চিত্র প্র্যাকটিস। ঠিক আছে, তো তার আগে এই পরিবেশগত ধারণা থেকে 2টো কোশ্চেন আছে দেখো। একটা হচ্ছে জ্বালানির তাপন মূল্য, ক্যালোরিফিক ভ্যালু কি ওটা, আর এর একক, ভীষণই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চলে এসো নেক্সট কোশ্চেন, মিথানোজেনিক ব্যাকটেরিয়া কি, এর কাজ কি? ঠিক আছে, প্রত্যেকটাই 2026-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, যা কিছু আলোচনা করা হচ্ছে 2026-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটাই। ঠিক আছে, চলে এসো 2026-এর জন্য বিশেষ টিপস, চিত্র প্র্যাকটিস। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের উচ্চতা, তার যে গ্রাফ, ঠিক আছে, গ্রাফটা একবার দেখে রাখো। ঠিক আছে, এটা তোমাদেরকে দেখে রাখতে হবে। চলে এসো নেক্সট কোশ্চেনে, পার্থক্য আছে, পার্থক্য লিখো কাদের মধ্যে, প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য, প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে, শক্তির উৎসের মধ্যে পার্থক্য। ঠিক আছে, আরেকটা হচ্ছে 2টা স্তর রেখেছি আমি, ট্রপোস্ফিয়ার ও স্ট্রেটোস্ফিয়ার। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2026-এর জন্য। ঠিক আছে, চলে আসো নেক্সট কোশ্চেন কি আছে, সঠিক একক মনে রাখতে হবে যেগুলো, বিশেষ করে তাপন মূল্যের একক। ঠিক আছে, সব একক বলতে তোমরা এসআই পদ্ধতিতে এককগুলোই বিশেষ করে করবে, তোমাদের যা পড়বে এসআই এককেই পড়বে, সিজিএস পদ্ধতিতে একক এই চ্যাপ্টার থেকে কোনো কিছু আসবে না। ঠিক আছে, ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় কোন এককে, আমরা এখানে লিখে দিয়েছি ডবসন ইউনিট। ঠিক আছে, ভালো করে মনে রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, পরীক্ষার প্রস্তুতির জন্য আরও বিস্তারিত তথ্যের জন্য তোমাদেরকে WBBSC এর অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, অফিসিয়াল সিলেবাসকে তোমাদেরকে অনুসরণ করতে হবে যা আছে। চলে এসো গুরুত্বপূর্ণ MCQ সাজেশনে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, একটু তুলে দিই পেজটাকে। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি কুয়াশা দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি কুয়াশা দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে হবে? ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, প্রথমে আছে স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার,
ট্রপোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের একদম নিচের স্তর, যে স্তরে ঝড় বৃষ্টি, কুয়াশা ইত্যাদি দেখা যায়। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন নাম্বার 2 তে। কি আছে দেখো, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থিত? একটু আগেই বললাম, ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্রেটোস্ফিয়ারে অবস্থিত, 15-16 থেকে মোটামুটি 35 কিমি পর্যন্ত বিস্তৃত, 15-16 থেকে 35 কিমি পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? CO2 অবশ্যই একটা গ্রিন হাউস গ্যাস বটে। ঠিক আছে, CH4 এটাও একটা গ্রিন হাউস গ্যাস বটে, N2O এটাও একটা গ্রিন হাউস গ্যাস বটে। তাহলে গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? না O2। O2 হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, O2 হচ্ছে সঠিক অ্যান্সার হবে। চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার 4। কি আছে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সবচেয়ে বেশি? বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন নাকি জলীয় বাষ্প? প্রত্যেকটাই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, বাট সব থেকে বেশি দায়ী হচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার 5। এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই ভীষণ থেকে ভীষণতর ইম্পর্ট্যান্ট 2026 এর জন্য। ঠিক আছে, চলে আসো কোশ্চেন নাম্বার 5। কি বলছে, প্রধান গ্রিন হাউস গ্যাস হলো কোনটি? প্রধান গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, এর আগের কোশ্চেনটা দেখো, কোনটি গ্রিন হাউস গ্যাস নয় ছিল? ঠিক আছে, এখানে বলছে কি না প্রধান গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, CH4 আর মিথেন আর CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, এই দুটোকে নিয়ে কিন্তু ডাউট হতে পারে। ঠিক আছে, তো প্রধান গ্রিন হাউস গ্যাস বললে অবশ্যই কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে করতে হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এখানে প্রত্যেকটাই গ্রিন হাউস গ্যাস, CH4, N2O, CO2, CFC, বাট এখানে প্রধান গ্রিন হাউস গ্যাস যদি বলে সবসময় কার্বন ডাইঅক্সাইড করবো। ঠিক আছে, আচ্ছা বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? আচ্ছা, এই দুটোতে গুলিয়ে যায় যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা, প্রধান বায়োগ্যাস কোনটা। ঠিক আছে, তো যদি প্রধান বায়োগ্যাস দেয় তো সেখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে মিথেন হচ্ছে প্রধান বায়োগ্যাস, তো সঠিক অ্যান্সার হবে এখানে মিথেন। ঠিক আছে, কিন্তু যদি প্রধান গ্রিন হাউস গ্যাস দেয় তখন সেখানে সঠিক অ্যান্সার হবে যে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে ভালো করে। তো এই টাইপের কোশ্চেনই তোমাদের আসবে। এবারে দেখো, একটি অচিরাচরিত বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস হলো নিচের কোনটি? হবে কয়লা, পেট্রোলিয়াম, সৌরশক্তি আর প্রাকৃতিক গ্যাস। কোনটা হবে এখানে অচিরাচরিত বা পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস? তো দেখো, পুনর্নবীকরণযোগ্য মানে যেটাকে পুনরায় আবার তৈরি করা যেতে পারে। ঠিক আছে, যেমন কয়লা একবার ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে না, পেট্রোলিয়াম সেম কেস, প্রাকৃতিক গ্যাস সেম কেস। তাহলে সঠিক অ্যান্সার কি হবে না সৌরশক্তি। ঠিক আছে, চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলা আছে, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের কোন স্তর? সবাই জানো ওজোন স্তর, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলে আসো নেক্সট, CFC থেকে উৎপন্ন কোন মুক্তমূলক ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? আমি পেজটাকে একটু তুলে দিই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9, CFC থেকে উৎপন্ন কোন মুক্তমূলক ওজোন স্তরের ধ্বংসের জন্য দায়ী? এখানে ক্লোরিন মূলক আছে, ফ্লোরিন মূলক আছে, নাইট্রোজেন মূলক আছে, অক্সিজেন মূলক আছে। তো সঠিক অ্যান্সার হবে ক্লোরিন মূলক। ঠিক আছে, এটা খুবই সক্রিয়, যা সহজেই ওজোনকে ভেঙে অক্সিজেন পরমাণু বা অক্সিজেন অণুতে পরিণত করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 10 এবং আজকে লাস্ট কোশ্চেন, লাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মিথেন হাইড্রেটের সংকেত কি? আগেও দেওয়া ছিল মিথেন হাইড্রেট নিয়ে টিকা, তো তোমরা শুধুমাত্র মিথেন হাইড্রেটের সংকেতটাই নয়, পুরো মিথেন হাইড্রেট সম্পর্কে ডিটেলসে পড়বে। এখান থেকে কোশ্চেন কিন্তু আসার চান্স একদম 100%। ঠিক আছে, তো দেখো এখানে মিথেন হাইড্রেটের সংকেত কি হবে? 4CH4 23 অনুজল, প্রথমেরটাই সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, বাকিগুলো আমি আর দেখছিই না, প্রথমেরটাই এখানে সঠিক অ্যান্সার হবে। তো এই ছিল আজকের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তর। যে উত্তরগুলো আমি বললাম নাই সেগুলো আমার এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে তোমরা চেয়ে নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, 8001806200। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, যার যেখানে যা প্রবলেম হবে এই চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, আমি অ্যান্সার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। আচ্ছা, আরেকটা কথা যেটা হচ্ছে, নেক্সট তোমরা কি টাইপের ভিডিও পেতে চাইছো সেটা অবশ্যই কমেন্টে জানাও, আমি সেই টাইপের
ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব, ঠিক আছে? তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিওকে সাথে নিয়ে। তো চলো।